মর্নিং এভরিবডি। আচ্ছা, তোমরা আগের ক্লাসে তাপমাত্রা সম্পর্কে সব ধারণা লাভ করেছো। সেখানে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, তাপমাত্রার বিভিন্ন স্কেল, বিভিন্ন থার্মোমিটার তোমরা জেনেছো। এখানে আমরা দেখে নেব একটু যে কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তবে এখান থেকে আমরা আলোচনা করব ক্যালোরিমিটারের মূলনীতি। আমরা প্রথমেই যেটা দেখব যে বস্তুর উপর তার ভর, বস্তুর ভরের উপর বস্তু দ্বারা গৃহীত তাপ কীভাবে নির্ভর করে। তোমাদের যদি একটা ছোট্ট কাজ করতে বলা হয়, যদি মনে করো একটা মাঝারি ধরনের একটা লোহার রড দিলাম তোমাদের, আর একটা ছোট্ট পেরেক দিলাম, যদি আমরা আগুনের সংস্পর্শে কিছুক্ষণ রাখি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা আগে গরম হবে। একই রকম গরম হতে কোনটা সবচেয়ে কম সময় লাগবে? ঠিক বলেছো, যে নিশ্চয়ই পেরেকটা কম সময় লাগবে, আর লোহার রডের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, যেহেতু লোহার রডটার ভরটা অনেক বেশি হচ্ছে। এখানে আমরা জল নিয়েছি, জলের ক্ষেত্রে দেখে নেব। প্রথমে আমরা 50 ml জল নিয়েছি, এখানে একটা বিকার রয়েছে, সেই বিকারে 50 ml জল নিয়েছি আমরা। এই 50 ml জলের আমরা 2-3টা পার্ট এখানে দেখে নেব। আমার কাজে কিছুটা সাহায্য করবে আমার বন্ধু, সেই আমাকে সময়টা একটু বলে দেবে, প্রতি 10 সেকেন্ড অন্তর আমি এখানে পার্টটা নেব। তারপরে আমরা আবার পুনরায় 100 ml জলের ক্ষেত্রে বলবো। আমি যখন স্টার্ট বলবো তখন টাইম দেখা শুরু করবে, আমরা সেই সময় পার্টটা এখানে রেডি করব। আচ্ছা চলো, এবার তাহলে দেখা যাক যে 50 ml জলের ক্ষেত্রে আমরা দেখব যে প্রতি 10 সেকেন্ডে কতটা করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আচ্ছা, আমরা তাপমাত্রা মোটামুটি 35 ডিগ্রির কাছাকাছি এলে পাটটা নেওয়া শুরু করব। স্টার্ট। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যখন আমরা শুরু করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে জলের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। 10 সেকেন্ড পরে জলের তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস, 20 সেকেন্ড পরে 39 ডিগ্রি সেলসিয়াস, 30 সেকেন্ড পরে দেখছি 41 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা দেখছি যে প্রতি 10 সেকেন্ড অন্তর জলের তাপমাত্রাটা 2 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার তাপমাত্রা বৃদ্ধি, আমি 10 সেকেন্ড পরে দেখছি 2 ডিগ্রি সেলসিয়াস, প্রতি 10 সেকেন্ড অন্তর আমি দেখতে পাচ্ছি 2 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরপরে
আমরা একটু দেখে নেব 100 ml জলের ক্ষেত্রে কি হয়। এটা দেওয়া শুরু করব। আচ্ছা, আমরা এই ক্ষেত্রেও দেখব যে জলের তাপমাত্রা আমরা 35 ডিগ্রি সেলসিয়াস এলে সেখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব। আমার বন্ধু আমাকে বলবে প্রতি 10 সেকেন্ড অন্তর তাপমাত্রাটা কত। আমরা এখন দেখতে পাচ্ছি জলের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে। আমরা 35 থেকে নেওয়া শুরু করব, তারপরে আমরা আসছি 34, 35 স্টার্ট। ছত্রিশ, 37, 38। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস অন্তর 100 ml জলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ছে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে। 35 থেকে হলো 36, 1 ডিগ্রি বাড়লো, আবার 36 থেকে 37, বুঝতে পারছো এখানেও 1 ডিগ্রি বেড়েছে। তাহলে দেখো এবার যদি আমরা একটু এই যে দুটো ঘটনায় যা দেখলাম সেটা একটু তুলনা করি। যে 50 ml জলের ক্ষেত্রে আমরা দেখেছি যে একই সময় ধরে তাপ দিচ্ছি সেখানে জলের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়ছে, আর এখানে আমরা দেখছি 1 ডিগ্রি বাড়ছে। বা আমরা বলতে পারি যে এখানে ওই 2 ডিগ্রি সেলসিয়াস 100 ml জলের ক্ষেত্রে বাড়তে সময় লাগছে প্রায় 20 সেকেন্ড, আর এখানে 50 ml এর ক্ষেত্রে সময় লাগছে প্রায় 10 সেকেন্ড। তাহলে আমরা যদি ধরে নিই যে যতক্ষণ সময় যাচ্ছে মানে বেশি তাপ গ্রহণ করছে, তাহলে 50 ml জলের ক্ষেত্রে যে তাপটা লাগছে 100 ml জলের ক্ষেত্রে আমরা দেখছি প্রায় তার দ্বিগুণ তাপ লাগছে। তার মানে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বস্তু দ্বারা গৃহীত তাপ তার ভরের সমানুপাতিক। তাহলে আমরা বস্তু দ্বারা গৃহীত তাপকে যদি কিউ ধরি এবং বস্তুর ভরকে যদি এম ধরি, তাহলে আমরা বলতে পারি কিউ ভেরিজেস এম। এখানে অবশ্যই আমরা একই বস্তুর কথা বলছি এবং উষ্ণতা বৃদ্ধিটা একই রেখেছি। আবার দেখো যদি আমরা শুধু 50 ml জলের কথা বলতাম তাহলে সেক্ষেত্রে দেখছি যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে যে সময়টা লাগছে, বা এখানে দেখছি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে যে সময়টা লাগছে, যখন 4 ডিগ্রি মানে 35 থেকে 39 হয়ে যাচ্ছে, 4 ডিগ্রি বাড়ছে, তখন সময়টা তার দ্বিগুণ লাগছে। বা 100 ml জলের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে যে সময় লাগছে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে মানে যখন 35 থেকে 37 হচ্ছে তার দ্বিগুণ সময় লাগছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি আমরা একই ভরের বস্তুর কথা বলি এবং একই উপাদানের বস্তুর কথা বলি তাহলে আমরা দেখছি যে বস্তু দ্বারা গৃহীত তাপ তার উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে তার উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক হচ্ছে, উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক হচ্ছে। তার মানে আমি যদি ধরে নিই একটু গাণিতিকভাবে যদি করতে চাই যে আমি ধরলাম আমার প্রথম ক্ষেত্রে আমার গৃহীত তাপ ছিল কিউ, বস্তুর ভর ছিল এম, উষ্ণতা বৃদ্ধি ছিল টি।
দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখছি বস্তুর গৃহীত তাপ হচ্ছে কিউ, বস্তুর ভর আমি ধরলাম 2m, বস্তুর উষ্ণতা বৃদ্ধি টি, আমরা দেখেছি দ্বিগুণ তাপ লেগেছে, তাহলে গৃহীত তাপকে আমরা 2q লিখলাম। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে বস্তু দ্বারা গৃহীত তাপ বাই বস্তুর ভর গুণিতক উষ্ণতা বৃদ্ধি সমান Q/mt। দ্বিতীয় ক্ষেত্রে দেখছি বস্তুর গৃহীত তাপ 2q, বস্তুর ভর হচ্ছে 2m, উষ্ণতা বৃদ্ধিও t। এক্ষেত্রে 2 কাটাকুটি করলে আমার আসছে Q/mt। আমি যদি আবার দেখি উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে যে বস্তুর গৃহীত তাপ, আমি উষ্ণতা দ্বিগুণ বৃদ্ধি করেছি, দ্বিগুণ বৃদ্ধি করতে আমার দ্বিগুণ তাপ লেগেছে, গৃহীত তাপ 2q, ভর হচ্ছে m, উষ্ণতা বৃদ্ধি 2t। এক্ষেত্রেও আমরা দেখছি Q/mt। আচ্ছা বলো তো, আমি যদি বস্তুর ভরও দ্বিগুণ বাড়িয়ে দিলাম, উষ্ণতা বৃদ্ধিও দ্বিগুণ বাড়িয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে তাপ কত লাগবে? হ্যাঁ ঠিক বলেছো, যে বস্তুর তাপটা সেক্ষেত্রে তাহলে 4q, একবার উষ্ণতার জন্য দ্বিগুণ, একবার ভরের জন্য দ্বিগুণ, তাহলে 4q/2m × 2t, এক্ষেত্রেও Q/mt। তার মানে প্রতি ক্ষেত্রে আমরা দেখছি Q/mt এই রাশিমালাটা সবসময় ধ্রুবক থাকছে। সবসময় আমরা দেখতে পাচ্ছি ধ্রুবক থাকছে, একটা নির্দিষ্ট উপাদানের বস্তুর ক্ষেত্রে Q/mtটা ধ্রুবক থাকছে। এই ধ্রুবকটার একটা বিশেষ নাম রয়েছে, একেই আমরা বলি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ, বা ইংরেজিতে আমরা বলছি স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ম্যাটেরিয়াল। তাহলে বস্তুর আপেক্ষিক তাপ কি হলো না, আপেক্ষিক তাপ সমান হচ্ছে গৃহীত তাপ বাই বস্তুর ভর গুণিত উষ্ণতা বৃদ্ধি। দেখো এরপরে আমরা দেখব যে এটা তো হলো একটা বস্তুর ক্ষেত্রে, আমরা যদি বিভিন্ন বস্তুর কথা বলি, এখানে আমরা ভিন্ন বস্তু বলতে এখানে আমরা 100 ml এর ভিনিগার নিয়েছি। 100 ml ভিনিগারকে আমরা একইভাবে উত্তপ্ত করে দেখব যে সেক্ষেত্রে তার তাপমাত্রা বৃদ্ধি হতে কত সময় লাগছে। ভিনিগারের ক্ষেত্রে আমরা দেখব 35 থেকে শুরু করব, একইভাবে আমরা সময়টা দেখব কিভাবে সময়টা লাগছে। স্টার্ট। ঠিক আছে, তাহলে
আমরা দেখছি যে 100 ml ভিনিগারের ক্ষেত্রে আমরা কী পেলাম না, শুরুতে আমি 35°C থেকে যদি ধরি তাহলে 10 সেকেন্ড পরে ভিনিগারের তাপমাত্রা পুরো 37 হয়নি, 37-এর কাছাকাছি ছিল, বা 20 সেকেন্ড পরে প্রায় 39-এর কাছাকাছি ছিল। তাহলে এরকম আমরা দেখছি যে এখানে প্রায় 10 সেকেন্ড মানে সময়ের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় 2°C কাছাকাছি। তার মানে একই উষ্ণতা বৃদ্ধিতে আমরা এখানে থেকে বলতে পারি যে 100 ml জলের ক্ষেত্রে যে সময় লাগলো 100 ml ভিনিগারের ক্ষেত্রে সময়টা তার থেকে কম লাগলো। অর্থাৎ একই পরিমাণ আমি যদি ধরে নিই যে জলের ভর ছিল Q1, জলের ক্ষেত্রে গৃহীত তাপ ছিল Q1, জলের ভর ছিল M1, উষ্ণতা বৃদ্ধি যদি আমরা T ধরি, তাহলে ভিনিগারের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, গৃহীত তাপ জলের ক্ষেত্রে পৃথক হলো, একটু কম তাপ লাগলো। Q2 একই ভরের জল ছিল, উষ্ণতা বৃদ্ধিও আমি একই করেছি। তাহলে জলের ক্ষেত্রে যদি আমি Q/MT আর ভিনিগারের ক্ষেত্রে যদি আমি লিখি Q/MT, তাহলে যেহেতু এখানে Q1টা গ্রেটার দেন Q2, তার মানে Q1/MT গ্রেটার দেন Q2/MT হবে। তার মানে দেখো যে Q1/MTটাকে আমরা আপেক্ষিক তাপ S1 দ্বারা চিহ্নিত করেছি, এবং Q2/MT মানে যেটা ভিনিগারের ক্ষেত্রে তাকে আমরা চিহ্নিত করেছি Q2/MT দ্বারা। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে Q1/MT মানে জলের আপেক্ষিক তাপটা ভিনিগারের আপেক্ষিক তাপের থেকে বেশি হচ্ছে। তাহলে আপেক্ষিক তাপটা আমরা দেখলাম যে ভিন্ন উপাদানের বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপের মানটা ভিন্ন হচ্ছে। এখান থেকে আমরা ক্যালোরির ধারণা, আমরা যে তাপটা বলছি তাপটাকে আমরা কিভাবে পরিমাপ করব, তাপ পরিমাপের একক হিসাবে ক্যালোরিকে ব্যবহার করা হয়েছে, তাপের ব্যবহারিক একক ক্যালোরি। তো সেই 1 ক্যালোরি বলতে আমরা কি বুঝবো না, 1 গ্রাম বিশুদ্ধ জলের ক্ষেত্রে 1°C উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। আরও বিশুদ্ধভাবে বলতে গেলে বলা উচিত এখানে মূলত 14.5°C থেকে 15°5°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে তাকেই আমরা বলছি ক্যালোরি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখব যে এখান থেকে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা আলোচনা করব। দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে আমরা পাশাপাশি রাখব, ভিন্ন উষ্ণতার বস্তুকে পাশাপাশি রেখে আমরা দেখব যে বস্তু দ্বারা গৃহীত তাপ এবং বস্তু দ্বারা বর্জিত তাপের মধ্যে কোনো পার্থক্য থাকে কিনা। এখানে আমরা যেটা বললাম যে বস্তু দ্বারা গৃহীত তাপটা বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধি উপর যেমন নির্ভর করে বস্তুর উপাদানের উপর। তোমরা বাড়ি থেকে দেখতে পারো, উষ্ণতা কমিয়ে কমিয়ে একবার দেখতে পারো যে একইভাবে সেক্ষেত্রেও দেখবে যে বস্তু দ্বারা গৃহীত তাপ তার ভর এবং উষ্ণতার হ্রাসের উপর নির্ভর করে। তো এক্ষেত্রে আমরা প্রথমে জল 300 ml উত্তপ্ত জল নিয়েছি, সেটা আমি থার্মোফ্লাক্সে প্রথমে দেখে নিয়েছি, থার্মোফ্লাক্সে আমার কিছু নেই, থার্মোফ্লাক্সে আমি 300 ml উত্তপ্ত জল রাখছি। আমরা এই 300 ml জলের তাপমাত্রাটা একবার দেখে নেব। উত্তপ্ত জলের তাপমাত্রাটা আমরা একটু দেখে নিতে চাইছি কত হচ্ছে।
আমরা দেখছি প্রায় 54 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, প্রায় 54 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমরা 300 ml ঠান্ডা জল নেব। আমি তুলব। 300 ml আমরা দেখছি 22 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে আমরা ঠান্ডা জলের তাপমাত্রা পেলাম 23 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তপ্ত জলের তাপমাত্রা আমরা লিখেছিলাম 54 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখা যাক, এবার দুটো আমরা মিশিয়ে দেব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা উত্তপ্ত জলের তাপমাত্রা 300 ml উত্তপ্ত জলের তাপমাত্রা পেয়েছিলাম 54 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতল 300 ml শীতল জলের তাপমাত্রা পেলাম 23 ডিগ্রি সেলসিয়াস। আমরা এবার এই মিশ্রণের তাপমাত্রাটা দেখে নেব। প্রায় 39 হচ্ছে, 39 হয়নি, 38-39 মাঝামাঝি হচ্ছে। আমি ধরে নিচ্ছি 38.5। তাহলে আমার গড় তাপমাত্রা যেটা হওয়ার কথা 54 প্লাস 23 ভাজিত 2 77/2 38.5 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে আমরা পরীক্ষামূলকভাবে দেখতে পেলাম গড় তাপমাত্রা এলো প্রায় 38-39 মাঝামাঝি, মানে আমি বলেছি প্রায় ধরে নিচ্ছি 38.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একই পরিমাণ জলের ক্ষেত্রে একই পরিমাণ জলের ক্ষেত্রে আমরা দেখলাম ভিন্ন উষ্ণতার জল নিয়েছি। তাহলে একটা বস্তুর তাপমাত্রা যে পরিমাণ বেড়েছে, আমি যদি বলি যে শীতল জলটা ছিল 23 থেকে 38.5, মানে প্রায় 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হয়েছে, আর উত্তপ্ত বস্তু 39 থেকে যদি আমরা 38.5 বিয়োগ করি তাহলে তারও 15.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস হয়েছে। তাহলে একই উষ্ণতা বৃদ্ধির জন্য একই পরিমাণ তাপ। তাহলে আমরা দেখছি যে উষ্ণ জলটা যে পরিমাণ তাপটা হারালো, শীতল জলটা সেই পরিমাণ তাপটা গ্রহণ করলো, এবং মিশ্রণের উষ্ণতাটা সাম্যে পৌঁছালো, একটা সমতাপমাত্রায় পৌঁছালো। তার মানে আমরা এখানে দেখছি যে উষ্ণ বস্তু যে পরিমাণ শক্তি হারাচ্ছে, শীতল বস্তু সেই পরিমাণ শক্তি গ্রহণ করছে। এখানে শক্তির সংরক্ষণ হচ্ছে। এখান থেকে আমরা ধারণা করতে পারি
যে উষ্ণ বস্তু দ্বারা তাহলে যে বর্জিত তাপ, শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। আমরা যে পরীক্ষাগুলো দেখিয়েছি সেগুলো গৃহীত তাপের ক্ষেত্রে বলেছি, তোমরা বর্জিত তাপের ক্ষেত্রে সেই পরীক্ষাগুলো দেখতে পারো এবং ক্যালোরিমিতির মূলনীতিরা এটা বাড়িতে গিয়েও আরেকবার দেখতে পারো। এই বলেই আজকে আমার ক্লাসটা এখানেই শেষ হচ্ছে।